সবাইকে লার্নিং আউলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে চলেছি কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ টপিক কোষচক্র এবং ইন্টারফেস এই পার্টটি নিয়ে। তো কোষচক্র বলতে মূলতই বোঝায় একটা কোষ যখন তার মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে অপত্য কোষে পরিণত হয় তখন থেকে তার পূর্ণতিপ্রাপ্তি অর্থাৎ সেই কোষটি বিভাজিত হতে পারবে কি পারবে না সেই চক্রটিকে, অর্থাৎ কোষের সমগ্র জীবনচক্রটিকেই আমরা কোষচক্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তো চলো শুরু করা যাক। কোষচক্র আলোচনা করার পূর্বেই যেই জিনিসটা আলোচনা করা প্রয়োজন সেটা হলো কোষচক্র কয় ধাপে বিভক্ত। তো কোষচক্রকে আমরা বোঝার সুবিধার্থে দুইটা ধাপে ভাগ করতে পারি। একটা হলো ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, আরেকটা হলো মাইটোসিস পর্যায় বা বিভাজন পর্যায়। তো কোষের যে বিভাজন দেখা যায় মাইটোসিস বা মিওসিস বা যত প্রকার কোষ বিভাজনের অধ্যায়ে আলোচনা করা হয়েছে সেগুলো মূলতই এই ছোট্ট মাইটোসিস দশার অন্তর্ভুক্ত। বাকি যেই 90-95% দশা আমরা দেখতে পাই কোষের, সেটা হলো ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। তো এই ইন্টারফেস পর্যায়কে বোঝার জন্য আমরা একে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ কোষ বিভাজন আসলেই খুবই অল্প সময়ের মধ্যে হয়ে থাকে। তোমাদের আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝাতে পারবো আশা করি। ধরো তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তো তুমি যখন পরীক্ষা দিবা তখন সেই পরীক্ষাটা সর্বোচ্চ 1 কি 1.5 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাকে যেই সময়ে প্রস্তুতি নিতে হয়েছিল, অর্থাৎ তোমাকে বইগুলো পড়া, বোঝা এবং সেগুলো নিজের আত্মস্থ করার জন্য যে সময়টা নিতে হয়েছিল সেটা কমসে কম 18 মাস থেকে 2 বছর প্রায়। তো এই প্রস্তুতি পর্যায়টাই মূলত হচ্ছে ইন্টারফেস দশা। তো এই ইন্টারফেস দশাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম যে দশাটি হলো সেটা হলো G1 বা গ্যাপ 1। গ্যাপ 1ও অনেকে বলে, আবার অনেকে গ্রোথ 1ও বলে, তো বিষয় না। তো এই দশাটাই মূলত হয় কি, যখন একটা অপত্যকোষ সৃষ্টি হয় সেটা G1 দশায় এসে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, অর্থাৎ এর নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আকার আস্তে আস্তে বাড়তে থাকে। তো কোষটা এটা আসলেই সিদ্ধান্ত করে যে এই কোষটা পরবর্তীতে বিভাজিত হবে কি হবে না। তো এখানেই কোষটা সিদ্ধান্ত গ্রহণ করে। আর এ পর্যায়ে কিছু বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপনার প্রয়োজন হয়। যেমন আভ্যন্তরীণ উদ্দীপনার ক্ষেত্রে সিডিকে একটা যৌগ আছে, যে যৌগটা একে আভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে থাকে। সিডিকে যদি আমি ভাঙি তাহলে সেটা হবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তো সাইক্লিন মূলত একটা প্রোটিন, ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করে, আর কাইনেজ বা কাইনিটি অর্থ হলো গতিপ্রাপ্ত। অর্থাৎ সাইক্লিন এক ধরনের প্রোটিন যেটা এই কোষ বিভাজন বা জীবন ফেজটাকে গতিশীল করে। তো এটা মূলত একটা আভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে কাজ করে যে কোষটি পরবর্তীতে বিভক্তি হবে কি হবে না। তো সাইক্লিন যৌগ আরেকটা কাজও নিয়ন্ত্রণ করে, সেটা হলো ফসফোরাইলেশন। তো ফসফোরাইলেশন মূলত কি, এটা হলো এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তোমার তৈরি করবে, এডিপি সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করবে এটিপি। তো এটিপিটাই মূলত আসলে শক্তি। তো প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের অবশ্যই শক্তির প্রয়োজন। সেই শক্তিটাই মূলত এটিপি হিসেবে জমা হতে থাকে এই G1 ফেজে। এছাড়া কিছু প্রোটিন, আরএনএ, ডিএনএ প্রতিলিপনের সকল উপাদান এই পর্যায়ে তৈরি হয়ে থাকে। অর্থাৎ তুমি বলতে পারো যে তুমি যখন পড়াশোনা শুরু করেছো তখন একটা বই তুমি যখন পড়বা তখন সেটা প্রথমবার যখন পড়বা সেটা তুমি দাগিয়ে দাগিয়ে সব জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে রাখবা। তো এই ধাপে সেই জিনিসগুলোই আসলে বর্ণনা করা হয়। অনেকে থাকে কি যে অনেক কোষ থাকে কি এই পর্যায়ে এসেও এস ফেজ বা সিনথেসিস ফেজে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, সেই পর্যায়ে পৌঁছাতে পারে না। এর কিছু কারণ আছে, কারণ কোষটাই এটাকে থামিয়ে দেয় যে তোমাকে আর বিভাজিত হতে হবে না। কেন হতে হবে না, এর একটা কারণ আছে। দেখা যায় যে
আমাদের দেহে যে ক্যান্সার হয় সেটা মূলত এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে হয়ে থাকে। অর্থাৎ তোমার জি1 ফেজে এসেও দেখা গেলো তোমার দেহে কোনো ক্ষত সৃষ্টি হলো বা অন্য কোনো কারণে কোষের যেই ক্ষতিটা দেখা যায় বা গ্রোথ আমাদের দেহে যেটা হয়ে থাকে সেটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে দেখা যায় যে কোষ বিভাজিত হতেই থাকবে। তো আমাদের যেখানে কোষ বিভাজনের দরকার নেই সেখানে দেখা যাবে টিউমার বা অর্বুদের সৃষ্টি হয়। তো এটা আসলে আমাদের দেহের জন্য ক্ষতিকারক। তো এই ক্যান্সার প্রতিরোধের জন্য মূলত জি1 ফেজে এসেও অনেক কোষের বিভাজন হয় না, অর্থাৎ এস ফেজে প্রবেশ করতে পারে না। তো এটা কোষের একটা নির্দিষ্ট প্রক্রিয়া যেটার মাধ্যমে আমাদের দেহকে তারা রক্ষা করে থাকে। এর পরবর্তীতে জি1 ফেজে যে সকল প্রস্তুতি নেওয়ার দরকার সেই প্রস্তুতিগুলো নিয়ে কোষ বিভাজনের পরবর্তী ফেজে কোষটি প্রবেশ করে। তো এটা হলো এস ফেজ বা সিনথেসিস বলে, থেসিস পর্যায়ে অনেকে বলে থাকে। তো সিনথেসিস মূলত বোঝায় সংশ্লেষণ, অর্থাৎ কিছু তৈরি করা বা নতুন কিছু যোগ করা। তো জি1 ফেজের পরবর্তীতে যখন সিনথেসিস ফেজে যায়, এটা মূলত আমাদের যে ডিএনএ রেপ্লিকেশনটা হয় সেটা নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ ডিএনএর রেপ্লিকেশনের জন্য যে প্রয়োজনীয় উপাদান আমরা জি1 ফেজে তৈরি করেছি সেটা এস ফেজে এসে ডিএনএ রেপ্লিকেশনে সহায়তা করে থাকে, যেটা নিউক্লিয়াসের মধ্যে সংগঠিত হয়। তো এটার মূল কাজ হলো আসলে ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে কাজগুলো হয়ে থাকে, অর্থাৎ রেপ্লিকেশনের জন্য যে সকল কার্যাবলী সেগুলো এস ফেজে সম্পন্ন হয়ে থাকে। তো এস ফেজটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কোষ বিভাজনের জন্য। অর্থাৎ ধরো তুমি প্রথমে বইটা পড়লা ভালো করে, পরবর্তীতে যখন তুমি নোট করবা বা যেই অংশগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেটাকে তুমি এস ফেজের মধ্যে রাখতে পারো। অর্থাৎ যেই জিনিসটা তোমার বেশি দরকারি সেই জিনিসটা তুমি রেখে দিলে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা এস ফেজে সম্পন্ন হয়ে থাকে। পরবর্তীতে যে ধাপটি এস ফেজের পরবর্তীতে যে ধাপটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো জি2 বা গ্যাপ 2 বা গ্রোথ 2 ফেজ। তো এখানে যে কাজটা হয়ে থাকে সেটা হলো আমাদের কোষটি পরবর্তীতে বিভাজিত হবে কি না সে সিদ্ধান্ত গ্রহণ, প্রয়োজনীয় মালামাল তৈরি, তারপরে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হওয়ার পরে আরেকটা যে পাসপোর্ট বা যে ধাপটা তাকে অতিক্রম করতে হয় সেটা হলো জি2 ফেজ। তো এইখানে এসে কোষটি আসলে তার মাইক্রোটিউবুল গঠনকারী যে পদার্থগুলো আছে সেগুলো সংশ্লেষণ করতে থাকে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন যখন আমরা আলোচনা করব সেখানে স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল তন্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেইগুলো তৈরির যে উপাদান সেগুলো এখানে সংশ্লেষণ হতে থাকে। আর প্রয়োজনীয় যে এটিপি অর্থাৎ শক্তি এখানে তৈরি হওয়া সম্পন্ন হয়। অর্থাৎ আমাদের কোষ বিভাজনের জন্য যে শক্তিটুকু দরকার তা জি2 ফেজে যতটুকু দরকার সেটা তৈরি হওয়া শেষ হয়। আর এখানে আরেকটা জিনিস প্রয়োজন যেটা কোষ বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ, যেমন ধরো তুমি ভোট দেওয়ার বয়স হয়েছে তোমার, কিন্তু তুমি এখনও ভোট দিতে পারতেছো না। তো এই ভোট দেওয়ার জন্য তোমার যে জিনিসটা দরকার সেটা হলো তোমার ভোটার আইডি কার্ড। তো এখানে সেই ভোটার আইডি কার্ড হিসেবে কাজ করে এমপিএফ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তো এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা যখন তৈরি হবে এই কোষটার ভিতরে তখন সেটা পূর্ণতা প্রাপ্ত হবে, অর্থাৎ মাইটোসিস ধাপে প্রবেশ করার জন্য সে সম্পূর্ণরূপে প্রস্তুত। তো এই জি1 এস এবং জি2 ফেজ পার করার পরে আমরা মাইটোসিস দশায় প্রবেশ করতে পারি। অর্থাৎ কোষটা যে বিভাজিত হবে সেটা এমনি বিভাজিত হবে না, তার আগে তাকে যে প্রস্তুতি গ্রহণ করতে হয় অর্থাৎ একটা পরীক্ষা দেওয়ার জন্য তুমি যে প্রস্তুতি গ্রহণ করো সেটাই হলো কোষের ক্ষেত্রে ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়। তো এখানে আমরা যে জিনিসটা আলোচনা করেছি সেটা হলো কোষের
কোষ বিভাজনের আগে যে সকল প্রয়োজনীয় ধাপগুলো বা কাজগুলো সে করে থাকে। তো G1 ফেজটা মূলত 30 থেকে 40% মোট সময়ের হয়ে থাকে। এস ফেজটা 30 থেকে 50% মোট সময়ের হয়ে থাকে। আর আর G2 ফেজটা মোট সময়ের 10 থেকে 20% সময়ে হয়ে থাকে। এখানে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে রাখি, সেটা হলো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই এস ফেজটা 7 ঘন্টা মতো সময় নিয়ে হয়ে থাকে। অর্থাৎ যে কোষটা বিভাজিত হবে সে কোষের এস ফেজটা 7 ঘন্টা হয়ে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, যদিও আবুল হাসান স্যারের বইতে এটা নেই, তবুও এটা হচ্ছে আমাদের মনে রাখা দরকার। আর মাইটোসিস দশার ক্ষেত্রে, আচ্ছা কেন এটাকে আমরা মাইটোসিস বলবো, তার কারণ হচ্ছে যে কোষচক্র মূলতই আলোচনা করা হয়েছে মাইটোসিস কোষ বিভাজনটাকে ভালোভাবে বোঝার জন্য। তো আমরা কি এটা মিওসিসের ক্ষেত্রে বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। মিওসিসের ক্ষেত্রেও কোষচক্র সম্পন্ন হয়ে থাকে, কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে এই কোষচক্রটা দেখা যায় না। তার কারণ আমি পরবর্তীতে যখন অ্যামাইটোসিস পড়াবো তখন বলে দিব। তো মাইটোসিস দশায় মূলত একটা কোষের 5 থেকে 10% সময় ব্যয় হয়। এখানেও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখা দরকার, সেটা হলো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই মাইটোসিস ফেজটা মূলত 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। ঘন্টার সময়ের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। তো এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাইটোসিস দশা 1 থেকে 1.5 ঘন্টা এবং এস ফেজ বা সিনথেসিস দশা বা ডিএনএ রেপ্লিকেশন দশাটা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে 7 ঘন্টা হয়ে থাকে। বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, তবে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে 7 ঘন্টা এবং 1 থেকে 1.5 ঘন্টা। তো তোমরা সহজেই এই ইন্টারফেস দশাটা আশা করি বুঝতে পেরেছো, যে ইন্টারফেস মূলত একটা কোষের প্রস্তুতি পর্যায়, আর মাইটোসিস দশাটাই মূলত হলো কোষ বিভাজন। তো এই পাঠের পরবর্তীতে যে সকল কোশ্চেন এখান থেকে আসতে পারে বা যে কোশ্চেনগুলো তোমরা বই পড়ে পেতে পারো বা নোট করতে পারো, সেগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এই যে ইন্টারফেস বা মাইটোসিস মিলে যে কোষচক্র বলেছে সেটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো। তো চলো আমরা এখান থেকে কী কী কোশ্চেন পেতে পারি সেটা জেনে নিই। এখন আমরা কোষচক্র বা ইন্টারফেসে যে সকল কোশ্চেন হতে পারে বা অ্যাডমিশন এবং একাডেমিকের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো কোষচক্র কাকে বলে। তো তোমরা সহজেই বুঝতে পারতেছো যে কোষচক্র মূলতই হচ্ছে যে কোষের সামগ্রিক জীবনচক্র, অর্থাৎ সেটা সৃষ্টি হওয়ার পর থেকে বিভাজন পর্যন্ত যেই কাজগুলো সে সম্পন্ন করে সেটা বোঝার জন্য যে ধাপে ধাপে আলোচনা, তাকেই কোষচক্র বলে। তো বইয়ের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হলো কোষ সৃষ্টি, বৃদ্ধি ও পরবর্তীতে বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। তো এই সংজ্ঞাটা আসলে পড়লে তোমাদের হয়ে যাবে, আশা করি তোমরা জিনিসটা বুঝতেও পারবা। এর পরবর্তীতে যে প্রশ্নটা আসে সেটা হলো একটা ইনফরমেশন, সেটা হলো এটি একটি অবিরাম প্রক্রিয়া, সবিরাম নয়। অর্থাৎ যে কোষে কোষচক্র সম্পন্ন হবে সেটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে সম্পন্ন হবে। অর্থাৎ তুমি যদি কোনো কোষে কোষচক্র দেখে থাকো তাহলে সেটা একদিন শুরু হয়ে 2 দিন রেস্ট নিয়ে 3 দিনের দিন আবার শুরু হবে না। অর্থাৎ এটা শুরু হলে একদিনের মধ্যেই বা যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময়ের মধ্যে সম্পন্ন করবে, অর্থাৎ কন্টিনিউয়াস থাকবে। এর পরবর্তীতে যে প্রশ্নটা আসে সেটা হলো কে কোষচক্র প্রস্তাব করেন। এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, একাডেমিকে ছোটোখাটো অবজেক্টিভেও এসে থাকে। তো কোষচক্র সম্পন্ন করেন হাওয়ার্ড ও পেল্ক নামক 2 জন বিজ্ঞানী। পরবর্তীতে ভিজুয়ালাইজেশনের জন্য আমি ছবিগুলো তোমাদের দিয়ে দেব, সেগুলো দেখে নিলে তোমাদের হয়তো বা কিছুটা হলেও সুবিধা হবে। এর পরবর্তীতে যে প্রশ্নটা আসে সেটা হলো প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কোষ সংখ্যা কত। তো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 10⁴ বা 100 ট্রিলিয়ন কোষ দেখা যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। এর পরবর্তীতে যে প্রশ্নটা এসে থাকে সেটা হলো কোষ চক্রের জন্য 3 ধরনের কোষ দেখা যায়।
অর্থাৎ কোষচক্র সম্পন্ন করার জন্য 3 ধরনের কোষ দেখা যায়। যারা কোষচক্রে বিভিন্ন ধরনের আচরণ বা বিভিন্ন ধরনের তাদের কার্যাবলী দেখা দেয় এই কোষচক্রের মধ্যে, সেই 3 ধরনের কোষ হলো, এক হলো যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত। তো দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত কোষ হলো ভ্রূণকোষ, মূলকাণ্ডের শীর্ষ মেরিস্টেমের কোষ। ভ্রূণকোষ, এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা G1S এবং G2 যে ফেজগুলো আছে সেটা খুব দ্রুত সম্পন্ন করে তাদের যেই মাইটোসিস ফেজ সেটাতে প্রবেশ করে। অর্থাৎ ভ্রূণকোষ থেকে যখন নতুন কোনো জীবের সৃষ্টি হয় সেটা খুব দ্রুত সম্পন্ন হয়ে থাকে। মূল ও কাণ্ডের যেই বিভাজিত বা মেরিস্টেম, অর্থাৎ মেরিস্টেম বলতে মূলত বোঝায় ভাজক কোষ, সেই কোষগুলো খুব দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত। এর পরবর্তীতে যে ধরনের কোষ দেখা যায় সেটা হলো উদ্দীপনা পেলে বিভাজিত হয়। অর্থাৎ তোমাকে বাহ্যিক আভ্যন্তরীণ উদ্দীপনা দিতে হবে। যেমন আভ্যন্তরীণ উদ্দীপনা হিসেবে তোমরা সিডিকে যৌগকে বিবেচনা করতে পারো। আর বাহ্যিক উদ্দীপনার ক্ষেত্রে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর বা হরমোন, গ্রোথ ফ্যাক্টর ও হরমোন দেখা যায়। সেগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপনা যখন এই কোষটাকে দিবে তখন সেই কোষটা বিভাজিত হবে। এর কারণ আমি ব্যাখ্যা করেছি, কারণ ক্যান্সার, আমাদের যে দেহ কোষ থাকে সেগুলো মূলত উদ্দীপনা পেলে বিভাজিত হয়। অর্থাৎ এই উদ্দীপনাটা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আমাদের দেহে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তো এটা একটা নিয়ন্ত্রিত পদ্ধতি। অর্থাৎ কোষচক্রের জন্য সোমাটিক সেল বা দেহকোষে এই নিয়ন্ত্রিত কোষচক্রটা লক্ষ্য করা যায়। আর একটা কোষ, আর কিছু ধরনের কোষ আছে যারা কখনোই বিভাজিত হয় না। তারা হচ্ছে তোমার এই কোষচক্রে কখনোই অংশগ্রহণ করে না। অর্থাৎ সৃষ্টির পরে এগুলো আর কখনোই বিভাজিত হয় না। তো এরকম কোষ হলো তোমার পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, তারপরে হলো পেশি কোষ, তারপর হলো স্নায়ু কোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষ। এই কোষগুলো কেন বিভাজিত হয় না তার কিছু কিছু ছোট ছোট কারণ আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হলো যে তুমি পূর্ণাঙ্গ লাল রক্তকোষ কেন বিভাজিত হয় না। আসলে এই কোষগুলো আমাদের দেহের বিভিন্ন স্থান থেকে অক্সিজেন বহন করে নিয়ে যায় লাংসে। তো এই কাজটা আসলেই একটা মানে জটিল প্রক্রিয়া। রক্তে বিভিন্ন দূষিত পদার্থও থাকে যেগুলো এই লাল রক্তকোষগুলো বহন করে থাকে। তো দেখা যায় কোষগুলো যদি বেশি দিন আমাদের দেহে টিকে যায় তাহলে সেগুলো মানে কার্সিনোজেন বা ক্যান্সারের জন্য একটা সম্ভাবনা সৃষ্টি করে। তো এই কোষগুলো ধ্বংসের প্রয়োজন আছে। আরেকটা কারণ হলো যে এই পূর্ণাঙ্গ লাল রক্ত কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, তো এগুলো সহজে বিভাজিত হতেও পারে না। পেশিকোষের ক্ষেত্রে দেখা যায় যে 3 ধরনের পেশিকোষ আমরা দেখি। একটা হচ্ছে স্মুথ পেশি বা মসৃণ পেশি, একটা হলো হৃৎপেশি, আর একটা হলো স্কেলেটাল বা কঙ্কাল পেশি বা মাসল যেটাকে আমরা বলে থাকি। তো পেশির 3টা কোষের মধ্যে যেটা কখনোই বিভাজিত হয় না সেটা হলো হৃৎকোষ। কারণ হৃৎকোষ এক ধরনের বিশেষায়িত কোষ। এটা আমাদের জন্মের সময়েই ডেভেলপ হয়ে যায়, পরবর্তীতে এর বিভাজন ক্ষমতা থাকে না। তো এটা যদি কোনো কারণে মারা যায়, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন বা অন্য কোনো কারণে যদি আমাদের হৃৎকোষগুলো মারা যায় তাহলে সেটা আর কখনোই প্রতিস্থাপিত হবে না। দ্বিতীয়ত যে কোষটা হয় সেটা হলো আমাদের স্কেলেটাল মাসল। তো অনেকেই বলে যে পেশিকোষ কখনো বিভাজিত হয় না। আসলে পেশিকোষটা স্বেচ্ছায় বিভাজিত হয় না। কোনো কারণে যদি আমাদের এই পেশিকোষগুলো ক্ষয়প্রাপ্ত হয় বা কোনো কারণে কেটে গেলে এই কোষগুলো বিভাজিত হয়ে আবার মাসেল ফাইবার তৈরি করে পূর্বের অবস্থায় ফিরে আসে। আর এক ধরনের পেশিকোষ আছে যেটাকে মসৃণ পেশিকোষ বলে। অর্থাৎ আমাদের অন্ত্র বা আমাদের অন্ত্রে যে সকল মানে অর্গ্যানগুলো থাকে, অর্থাৎ যকৃৎ, তারপরে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এইগুলোর বিভাজন ক্ষমতা অত্যধিক। তো পেশিকোষ বললেই আমরা বুঝবো যে সেটা বিভাজিত হয় না তেমন না, কিন্তু যদি কেস পেশিকোষ থাকে তাহলে আমরা পেশিকোষটাকেই অ্যান্সার হিসেবে নিব। বোঝার জন্য তোমরা আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। আর স্নায়ুকোষ কেন বিভাজিত হয় না তার একটা কারণ হলো স্নায়ুকোষগুলো আমাদের বা নিউরনগুলো আমাদের হার্ড ডিস্ক হিসেবে মস্তিষ্কে থাকে। তো এইগুলো যদি বিভাজিত হয় তাহলে আমাদের যে মেমোরিটা থাকে সেই মেমোরিটা থাকবে না। তো আমরা 2 দিন আগে যা করেছি বা 1 বছর আগে যা করেছি সেটা আমাদের মাথা থেকে চলে যাবে। আর উদ্ভিদের স্থায়ী কোষ কখনো বিভাজিত হয় না।
এর কারণ হলো সেগুলো সঞ্চয় কোষ হিসেবে উদ্ভিদের দেহে থেকে যায়। তো সেল সাইকেল মূলত এই 3 ধরনের কোষে হয়ে থাকে। আশা করি তোমরা এই ছকটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমাদের যে কোশ্চিনটা হয় সেটা হলো কোষচক্র কয় ধাপে বিভক্ত। এটা আমরা যখন কোষচক্র আলোচনা করেছিলাম তখনই বলে দিয়েছিলাম যে এর 2টা ধাপ আছে, সেটা হলো এম ফেজ বা মাইটোটিক ফেজ, আর একটা যেটা 5 থেকে 10% সময় নেয় মোট কোষ বিভাজনের, আর একটা হলো ইন্টারফেজ যেটা হচ্ছে 90 থেকে 95% সময় নিয়ে থাকে মোট কোষ চক্রের। এর পরবর্তীতে যে প্রশ্নটা এসে থাকে সেটা হলো কোনো নির্দিষ্ট সময়ে অধিকাংশ কোষ ইন্টারফেস পর্যায়ে থাকে কেন, খুব অল্প সংখ্যক কোষই বা মাইটোটিক পর্যায়ে থাকে কেন। এর একটা কারণ খুবই স্পষ্ট তোমাদের কাছে, সেটা হলো যে অধিকাংশ কোষই কোষ বিভাজনের জন্য প্রস্তুত অবস্থায় থাকে কিন্তু বিভাজিত হয় না। কারণ হলো যে প্রত্যেকটা কোষ বিভাজনের জন্য শক্তির প্রয়োজন। এত বিপুল পরিমাণ শক্তি যদি কোষ বিভাজনের পেছনে ব্যয় হয় তাহলে আমরা হাঁটাচলা বা চলাফেরা বা খাদ্য বিপাকের জন্য শক্তি পাবো না, বা সেটা সংশ্লেষণ হওয়ার সময় পাবো না। তো বেশি কোষ বিভাজন হলে আমাদের দেহটা প্রয়োজনীয় এটিপি তৈরি করতে পারবে না। এছাড়া আরেকটা কারণ হলো সেটা হলো যে বেশিরভাগ কোষ যদি মাইটোসিস পর্যায়ে থাকে, অর্থাৎ সেটা একটা অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে যায়, অর্থাৎ বেশিরভাগ কোষ যখন বিভাজিত হবে সেটা একটা ক্যান্সারের রূপ নেবে। তো এই মানে আমাদের দেহের যে কোষের বিভাজন সেটা নিয়ন্ত্রণ করার জন্যই বেশিরভাগ কোষ ইন্টারফেস পর্যায়ে আবদ্ধ থাকে। যখন দরকার হবে, যেমন দেখা যায় যে আমাদের দেহে যখন লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় বা অ্যানিমিয়া দেখা যায়, তখন আমাদের বোন ম্যারো অর্থাৎ বোন ম্যারো বা মজ্জা সেগুলো বিভাজিত হওয়ার মাধ্যমে নতুন লাল রক্তকণিকা সৃষ্টি করে। এছাড়া আমাদের দেহে যখন কোনো জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ দেখা যায় তখন শ্বেত রক্তকণিকাগুলো বিভাজিত হতে থাকে, মানে বিপুল পরিমাণে বিভাজিত হতে থাকে। অর্থাৎ সেগুলো ইন্টারফেস পর্যায়ে থাকে কিন্তু সেগুলো কখনো বিভাজিত হয় না যদি দরকার না পড়ে। তো মেইন কারণ হচ্ছে যে শক্তি সংরক্ষণ করা, আর দ্বিতীয় কারণ হচ্ছে প্রয়োজন হলেই বিভাজন, অর্থাৎ প্রয়োজনের অধিক নয়। এই কারণবশতই মূলত বেশিরভাগ কোষ ইন্টারফেস পর্যায়ে আবদ্ধ থাকে। এর পরবর্তীতে যে প্রশ্নটা হয়ে থাকে সেটা হলো আভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে। এটা আমরা যখন কোষচক্র আলোচনা করেছিলাম তখনই বলেছিলাম যে কোষচক্র সম্পন্ন হওয়ার জন্য একটা কোষের 2 ধরনের উদ্দীপনা লাগে, একটা হলো বাহ্যিক উদ্দীপনা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপনা। তো আভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে থাকে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তো এটার ব্যাখ্যা আমরা করেছি, সাইক্লিন একটা প্রোটিন ডিপেন্ডেন্ট কাইনেজ, অর্থাৎ এর উপর ডিপেন্ড করেই আমাদের যে কোষচক্র সেটা ত্বরান্বিত হয়, তাই একে বলা হয় সিডিকে যৌগ। আরেকটা হলো বাহ্যিক উদ্দীপনা প্রদান করে কে, বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। আসলে আমাদের যে কোষটা বিভাজিত হবে সেই কোষের মেমব্রেনে বিভিন্ন রিসেপ্টর সাইট থাকে, যেগুলো আমাদের এই হরমোনও মূলত একটা জৈব যৌগ, এবং গ্রোথ ফ্যাক্টরগুলো রিসিভ করার জন্য বিভিন্ন ফ্যাক্টর রিসিভ করার জন্য বিভিন্ন সাইট থাকে, যেগুলো এগুলোকে ধরে রাখার মতো ক্ষমতা রাখে। অর্থাৎ এগুলো যখনই ওই সাইটগুলোর সাথে যুক্ত হবে তখন কোষটা একটা উদ্দীপনা পাবে এবং সেটা কোষচক্র সম্পন্ন করে বিভাজন পর্যায়ে যেতে পারবে। তো এর পরবর্তীতে যে প্রশ্নটা বইতে আছে সেটা হলো ইনফরমেশন আসলেই অণুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, অর্থাৎ অণুচক্রিকা বিভাজনের জন্য মানে আমাদের দেহে কোথাও ক্ষত সৃষ্টি হলে সেটা পূরণ করার জন্য অণুচক্রিকাগুলো গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। এই গ্রোথ ফ্যাক্টরই মূলত আমাদের পার্শ্ববর্তী কোষগুলোকে বিভাজনের জন্য উদ্দীপনা যোগায়। শ্বেত রক্তকণিকাও মূলত গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, যেটা পার্শ্ববর্তী যে শ্বেত রক্তকণিকাগুলো আছে সেগুলোকে বিভাজনের জন্য উদ্দীপনা যোগায়। আর আমাদের বোন ম্যারোতে বা হাড়ের যে মজ্জা আছে, লাল মজ্জা, তাতে লোহিত রক্তকণিকা তৈরির জন্য কিডনি ইরাথ্রোপয়েটিন হরমোন তৈরি করে। তো ইরাথ্রোপয়েটিন মূলত একটা হরমোন যেটা হচ্ছে আমাদের কিডনি তৈরি করে থাকে।
তো মূলত হচ্ছে যে উদ্দীপনাগুলোই আসলে কোষচক্র নিয়ন্ত্রণ করে এবং কোষ বিভাজনগুলোকেও নিয়ন্ত্রণ করে থাকে। তো কোনটা গ্রোথ ফ্যাক্টর, কোনটা হরমোন, সেগুলো আমাদের মাথায় রাখা দরকার। আর এই প্রশ্নটা অনেকটা ইম্পর্ট্যান্ট, সেটা হলো বোন ম্যারো লোহিত রক্তকণিকার তৈরির জন্য কিডনিকে ইরাথ্রোপয়েটিন তৈরি করে, বোন ম্যারো তৈরি করার জন্য কিডনি ইরাথ্রোপয়েটিন তৈরি করে। এরপরে যেই মেইন বিষয়টা বইতে আলোচনা করা হয়েছে সেটা হলো ইন্টারফেস বা বিরাম দশা। এটা আমরা আগেই বলেছি যে ইন্টারফেসটাকে বিরাম দশা বা প্রস্তুতি পর্যায়ে বলা হয়ে থাকে। তো এখানে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো বিপাকীয় নিউক্লিয়াস কী? ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকেই বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয় কেন বলা হলো? বিপাক মানে তো হজম করা। আসলে বিপাকীয় বলতে হজম করা এরকম কিছু বোঝায়নি। বিপাকীয় বলতে সেটা হচ্ছে কাজ করতেছে, কন্টিনিউয়াস কাজ করতেছে। আমাদের খাদ্য বিপাক করার জন্য যে কন্টিনিউয়াস প্রসেস থাকে, সেটাই মূলত এখানে বিপাক বলতে বোঝানো হয়েছে। বিপাক মানে পরিপাক না। তো ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস, অর্থাৎ G1 ফেজে নিউক্লিয়াসটা যে বড় হয় ডিএনএ সিনথেসিসের জন্য বা ডিএনএ সংশ্লেষণের জন্য, সেই নিউক্লিয়াসটিকেই বলা হয় কোষের বিপাকীয় নিউক্লিয়াস। এর পরবর্তীতে যে প্রশ্নটা আলোচনা করা হয় সেটা হলো ইন্টারফেসের ধাপ কয়টা। এটা আমরা আগেও বলেছি, ইন্টারফেসের 3টা ধাপ। সেটা হলো গ্যাপ 1 বা গ্রোথ 1, একটা হলো সিনথেসিস, আরেকটা হলো গ্যাপ 2। তো এই 3টা আসলে ইম্পর্টেন্ট, যে ইন্টারফেসের কয়টা ধাপ। এটা পরবর্তীতে যেই ইনফরমেশনগুলো আমাদের দরকার সেগুলো হলো যে G1 উপপর্যায়ের যে কী মানে G1 উপপর্যায়ের ইম্পর্টেন্টগুলো কী, অর্থাৎ এখানে কী কাজ সম্পন্ন হয়ে থাকে। তো আমরা যখন কোষচক্র নিয়ে সাধারণ আলোচনা করেছিলাম, তো সেখানেই বলে দিয়েছি যে এখানে মূলত সিদ্ধান্ত গ্রহণ হয় যে পরবর্তীতে কোষটা বিভাজিত হবে কি না। তারপরে এ পর্যায়ে সিডিকে যৌগ তৈরি হয় যা কোষের আভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে থাকে। সিডিকে হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যেটা আমি আগেও বলেছি। সিডিকেই মূলত ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোষের জন্য যে প্রয়োজনীয় শক্তি অর্থাৎ এটিপি তৈরি, এটা সিডিকেই নিয়ন্ত্রণ করে থাকে। ফসফোরাইলেশনও বলেছিলাম যে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট ইজিকলস টু এটিপি, এটাই মূলত বলা হয় ফসফোরাইলেশন বা শক্তি উৎপাদন প্রক্রিয়া। এছাড়া এই সময় প্রোটিন, আরএনএ, ডিএনএ প্রতিলিপনের সকল উপাদান তৈরি হয়ে থাকে। অর্থাৎ আমাদের কোষ বিভাজনের জন্য যে সকল প্রয়োজনীয় প্রোটিন আছে, আরএনএ বলতে বোঝায় টিআরএনএ, এমআরএনএ। এগুলো আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়ব তখন আলোচনা করব। তো এই টিআরএনএ, এমআরএনএগুলো G1 পর্যায়ে তৈরি হয়ে থাকে। এছাড়া ডিএনএ প্রতিলিপনের সকল উপাদানও তৈরি হয়। সকল উপাদান বলতে কি বোঝায়? আসলে ডিএনএ প্রতিলিপনের জন্য কিছু কিছু এনজাইমের প্রয়োজন হয়, যেমন সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, তারপর হচ্ছে হেলিকেজ এনজাইম। তো এই সকল উপাদানগুলো G1 ফেজে তৈরি হয়ে থাকে। এছাড়া এই G1 উপপর্যায়ের আরেকটা বিশেষ তথ্য হলো যে অনেক কোষ আমৃত্যু পর্যায়ে থেকে যায়। তো আমি আগেও বলেছি যে কেন আমৃত্যু এই পর্যায়ে থেকে যায়, তো আশা করি সবাই বুঝতে পারবা। আর এই পর্যায়ের সময়টা হচ্ছে 30 থেকে 40% সময় মোট সময়ের, অর্থাৎ যে কোনো জীবের ক্ষেত্রে যদি মাইটোসিস বিভাজন বুঝতে হয়, তো এটা কোষচক্রের মোট 30 থেকে 40% সময় দখল করে থাকে। অর্থাৎ সিডিকে তৈরি, ফসফোরাইলেশন, প্রোটিন, আরএনএ, ডিএনএ তৈরি, তো সব কিছুই এই 30 থেকে 40% সময়ের মধ্যে হয়ে থাকে। এর পরবর্তীতে যেই তথ্যগুলো ইম্পর্টেন্ট সেটা হলো এস উপপর্যায়। তো এইখানে মেইনলি অনেক বড় কাজ হয়, যদি আমি একটা পয়েন্টের মাধ্যমে লিখেছি, কিন্তু ডিএনএ প্রতিলিপন আসলে কোষ বিভাজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো ওই টপিকটা আমি এখানে আর টানলাম না, ওটা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করে দিব। তো ডিএনএ প্রতিলিপন এই এস পর্যায়ে বা সিনথেসিস পর্যায়ে হয়ে থাকে। তো এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা হলো এস পর্যায়ে মূলত স্তন্যপায়ীদের ক্ষেত্রে
স্তন্যপায়ীদের ক্ষেত্রে স্তন্যপায়ীদের ক্ষেত্রে 7 ঘন্টা মতো স্থায়ী হয়ে থাকে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন 7 ঘন্টা মতো স্থায়ী হয়ে থাকে স্তন্যপায়ীদের ক্ষেত্রে। এর পরবর্তীতে যেটা আলোচনা করা হয়েছে বইতে সেটা হলো G2 পর্যায়। এখানে কি হয়, এখানে মূলত মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ হয়। তোমরা জানো যে মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। তো সেই স্পিন্ডল তন্তু সংশ্লেষণে যে কাজটা থাকে সেটা এই G2 পর্যায়ে আলোচনা করা হয়ে থাকে। মাইক্রোটিউবিউল কী এবং তার গঠন সম্পর্কে প্রথমত আলোচনা করা হয়েছে, সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে বলে দিব। এর পরবর্তীতে আছে যে একটি সেন্ট্রোজোম থেকে দুটি সেন্ট্রোজোম তৈরি হয়। সেন্ট্রোজোম অর্থাৎ একটা সেন্ট্রোজোম ভেঙে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়ে থাকে। প্রয়োজনীয় এটিপি এখানে তৈরি হয়, অর্থাৎ প্রয়োজনীয় এটিপি তৈরি হওয়া সম্পন্ন হয় বা তৈরি যতটুকু দরকার ততটুকু শেষ হয়ে যায় তৈরি হওয়া। এরপর যেটা বলছিলাম যে ভোট দেওয়ার জন্য ভোটার আইডি কার্ড, তো এই এমপিএফটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তো এটাই তোমাকে মাইটোসিস কোষ বিভাজনের জন্য যাওয়ার জন্য তুমি যে প্রস্তুত সেটা বলে দিবে, অর্থাৎ কোষের উপস্থিতি মানেই যে সেটা মাইটোসিস কোষ বিভাজন যাওয়ার জন্য প্রস্তুত। তো এটা মূলত 10 থেকে 20% সময় এইখানে ব্যয় হয়ে থাকে। এর পরবর্তীতে আছে যে মাইটোসিস পর্যায়, সেটা মূলত আমরা যখন মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজন আলোচনা করব, সেটাই মূলত হচ্ছে আমাদের এই মাইটোসিস বা বিভাজন পর্যায়। তো কোষচক্রকে যদি আমি সহজভাবে বলি, সেটা হলো প্রথমে G1 ফেজ তে একটা কোষ যাবে, সেখান থেকে সিডিকে অ্যাক্টিভেশন, এটা ইম্পর্টেন্ট, সিডিকে যখন অ্যাক্টিভেশন হবে তখন প্রয়োজনীয় কাজগুলোও সম্পন্ন হবে। তারপরে এস ফেজে যাবে, এস ফেজে যাওয়ার পরে আবার সিডিকে অ্যাক্টিভেশন হবে, যার মাধ্যমে মানে সিডিকে অ্যাক্টিভেশন তখনও যখন সৃষ্টি হয়েছিল তখনও ছিল এবং এখনও আছে। সো সিডিকে অ্যাক্টিভেশনটা তখনও প্রয়োজন। এরপরে যখন G2 ফেজে যাবে তারপরে হচ্ছে এমপিএফ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা তাকে মাইটোসিস কোষ বিভাজনে যাওয়ার জন্য সম্পূর্ণ টিকিট বা সম্পূর্ণ পাস তাকে দিয়ে দিবে। তো এই পয়েন্টগুলো বই থেকেই সর্ট আউট করা। তো এই জিনিসগুলো যদি তুমি পরপর লিখে নাও এবং বুঝে নিতে পারো, তো এইখান থেকে যে সকল অবজেক্টিভে আসুক না কেন তোমরা সেগুলো সলভ করতে পারবা এবং জিনিসটা মনে হয় না তোমাদের কাছে তেমন একটা কঠিন হবে। আর এই তিনটা জিনিস যদি তুমি বুঝতে পারো, অর্থাৎ G1, S এবং G2 উপপর্যায়ে কী কী ঘটে, তো এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হলো জীবজীবনে ইন্টারফেসের গুরুত্ব। তো এই তিনটার যে পয়েন্টগুলো আছে সেগুলো যদি তুমি পরপর লিখে দাও তাহলে বুঝতে পারবা যে এর গুরুত্ব কী। আর জীবজীবনে কোষচক্রের তাৎপর্য, তো জীবজীবনে কোষচক্রের তাৎপর্য এটা একটা ব্রড প্রশ্ন। তো তোমরা বুঝতেই পারতেছো যে কোষচক্রের তাৎপর্যটা কোথায়, অর্থাৎ কোষ বিভাজন থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধ বা একটা কোষ কখন বিভাজিত হবে, কী কারণে বিভাজিত হবে, প্রত্যেকটা বিষয় এই কোষচক্র নিয়ন্ত্রণ করে থাকে। তো কোষচক্র যদি না থাকতো তাহলে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজিত হতে থাকতো, আমরা হয়তো বা ক্যান্সারে ভুগতাম, মারা যেতাম, কারণ প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই আসলেই ক্ষতিকর বা বিষ বলতে গেলে। আর জীবনে কোষচক্রের তাৎপর্য, আর যদি কোষচক্র নাও থাকতো, যদি কোষ বিভাজনও না হতো, তাহলে আমাদের দেখা যেত যে কোথাও কেটে গেছে সেটা ফিল আপ হচ্ছে না বা সেই ক্ষতটা পূরণ হচ্ছে না। তো দেখা যায় যে আমরা আলটিমেটলি সেক্ষেত্রেও মারা যেতাম। তো লাল রক্তকণিকা তৈরি, শ্বেত রক্তকণিকা তৈরি, অনুচক্রিকা তৈরি সব কিছু এই কোষচক্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে। তো আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারবা এবং নিজেদের মতো করে সুন্দর করে লিখতে পারবে, কারণ এটা হাই থটের কোশ্চেন। আমি যা বলবো সেটা তোমার মাথায় নাও থাকতে পারে, কিন্তু যে জিনিসগুলো বলেছি সেগুলোই মেন টপিক। তো আশা করি তোমরা কোষচক্র বুঝতে পেরেছো হালকা হলেও, এবং এখান থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে
কিছু কথা বলবো। যদিও অ্যামাইটোসিস কোষ বিভাজন আসলে উচ্চ মাধ্যমিকের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে ছোটোখাটো জিনিস বা তথ্য তোমাদের অবশ্যই জানা উচিত। তো চলো যাই অ্যামাইটোসিস কোষ বিভাজন পর্যায়ে। অ্যামাইটোসিস আলোচনা করার পূর্বে আমাদের অবশ্যই জানতে হবে অ্যামাইটোসিস বলতে আসলে কী বোঝায়। তো অ্যামাইটোসিস হলো একটা গ্রিক শব্দ, যেটা বলতে বোঝায় নো থ্রেড, অর্থাৎ যেখানে কোনো সুতার ব্যবহার হয়নি। সুতা বলতে এখানে বোঝায় যে স্পিন্ডল তন্তু, অর্থাৎ এখানে কোনো স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল অ্যাপারেটাস সৃষ্টি হয় না, অর্থাৎ এটা বলতে বোঝায় নো থ্রেড। থ্রেড অর্থাৎ কোনো সুতা নাই। তো অ্যামাইটোসিসের যে অংশটা আমাদের উচ্চ মাধ্যমিক বইতে আছে, সেখানে বলা হয়েছে যে দুইটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, সেটা হলো অ্যামাইটোসিস কাকে বলে। তো অ্যামাইটোসিস বলতে আসলে বোঝায় প্রত্যক্ষ কোষ বিভাজন, অর্থাৎ যেখানে সরাসরি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়। তো বইতে যেটা দেওয়া আছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, অর্থাৎ এখানে G1 এস ফেজ, G2 ফেজ কিছুই দেখা যায় না, অর্থাৎ কোষচক্রটা বলতে গেলে নেই। তো জটিল মাধ্যমিক পর্যায়েও এখানে আলোচনার বিষয় না, অর্থাৎ কোষচক্রটা এই অ্যামাইটোসিসের মধ্যে পড়ে না। তো কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। তো তুমি যদি দেখে থাকবা যে এটা যদি একটা কোষ হয়ে থাকে, মনে করো এটা একটা ব্যাকটেরিয়া সেল, তো এই ব্যাকটেরিয়া সেলটা কী করবে, এটা নিজেদের ভিতরে একটা ছোট খাঁজের মতো তৈরি করবে। খাঁজের মতো তৈরি করে এর যে নিউক্লিয়াসটা আছে সেটাও ক্রমশ চ্যাপ্টা হয়ে যাবে এরকম। তো এরকম খাঁজ তৈরি করবে। আসলে এই যে খাঁজটা তৈরি করলো, এই খাঁজটা আসলে যেহেতু দ্বিমাত্রিক তলে আমি এঁকেছি, সে তো মনে হচ্ছে যে শুধু এক পাশে তৈরি হয়েছে, আসলে না, এটা 3D, অর্থাৎ এর চারিপাশে, অর্থাৎ এই যে এই ডট 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 যে অংশটা দেখতেছো, এর চারিপাশ দিয়েই ঘিরে তৈরি হয়েছে। অর্থাৎ তুমি যদি একটা বেলুনের মাঝখানে একটা সুতা বেঁধে একটু টান দাও, তাহলে দেখবা যে এর ভিতরে কেমন চারপাশে কেমন একটা খাঁজের বা গ্রুভের সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রেও সেই জিনিসটা হয়। তার পরবর্তীতে যেটা হয়, এটা করতে 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 আস্তে আস্তে নিউক্লিয়াস এবং যে সাইটোপ্লাজম আছে সেটা সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে যায়। তো এরকম দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। তো এটা খুবই সহজ একটা কোষ বিভাজন পদ্ধতি, এটা খুবই মানে তেমন একটা আসেও না, কিন্তু জিনিসটা তোমাদের মাধ্যমিক শ্রেণীতে আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হলো কাদের ক্ষেত্রে এই কোষ বিভাজন দেখা যায়। তো কিছু ইস্টের ক্ষেত্রে কোষ বিভাজন দেখা যায়। তোমাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি যে ইস্ট একটা ইউক্যারিওটিক প্রাণী বা উদ্ভিদ। তো ইস্ট তো একটা প্রকৃতকোষী প্রাণী, তার ক্ষেত্রে কেন অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়? আসলে এটা একটা ব্যতিক্রম, সব ইস্টের ক্ষেত্রে দেখা যায় না, কিছু কিছু ইস্টের ক্ষেত্রে শুধুমাত্র এই অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। এছাড়া নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়, অ্যামিবার ক্ষেত্রে এই কোষ বিভাজন দেখা যায়, তারপর পরবর্তীতে ব্যাকটেরিয়া, আর কিছু কিছু ক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণঝিল্লিতে, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণঝিল্লিতেই প্রথম এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আবিষ্কার করা হয়। তো পরবর্তীতে দেখা যায় যে বেশিরভাগ প্রোটোজোয়া প্রাণীদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন লক্ষ্য করা যায়। এছাড়া স্তন্যপ্রাণী প্রাণীদের বা কার্টিলেজে সাধারণত এই অ্যামাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করা যায়, আর বীজের অ্যান্ডোস্পার্মে। তো এই জিনিসগুলো তোমাদের ভিজুয়ালাইজেশন যদি হয় তাহলে তোমরা জিনিসগুলো আরও ভালোভাবে মনে রাখতে পারবা। তো এখানে এই যে ইম্পর্টেন্ট উদাহরণগুলো আছে, এই ইম্পর্টেন্ট উদাহরণগুলোই আসলে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এই জিনিসগুলো মনে রাখো, তো তোমরা যখন পরবর্তী অধ্যায়গুলো আলোচনা করবা তখন সহজেই বুঝতে পারবা যে এইখানে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, এখানে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় না। তো এই ছিল আজকে আমাদের কোষচক্র এবং অ্যামাইটোসিস সম্পর্কে সাধারণ আলোচনা। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ইনিই হলেন রবার্ট রিমার্ক, যিনি মুরগির ভ্রূণে সর্বপ্রথম অ্যামাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করেন। তোমাদের উদাহরণগুলো বোঝার সুবিধার্থে আমি এখানে প্রত্যেকটা উদাহরণের চিত্রই
উপস্থাপন করেছি। আশা করি এগুলো দেখে তোমরা কিছুটা হলেও উপকৃত হবা এবং তোমাদের পড়াশোনায় এগুলো কিছুটা হলেও সাহায্য করবে। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।